নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। স্যার, স্বাগত হাউতে। আমরা আজকে সকালবেলা যে খবর পেলাম যে আমাদের কলকাতা আইপিএল ম্যাচ হওয়ার কথা ছিল রামনবমীর জন্য, সেই ম্যাচ গুয়াহাটিতে শিফট করা হয়েছে। আমি বলছি যে একটি ধর্মীয় উৎসবের জন্য এত বড় খেলার মতো ম্যাচ কেন অন্য শহরে শিফট করা হলো? তাহলে কি আমরা বারংবার এই রামনবমী নিয়ে যেরকম বিশৃঙ্খলার পরিস্থিতি দেখি, সেটা কি হবার আশঙ্কা এবারেও রয়েছে? তাই জন্যই কি খেলাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো একটি শহর থেকে অন্য শহরে? ক্রিকেট খেলা হলে সেখানে প্রচুর লোক আসেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে টিকিট বিক্রি বা কোন দিক দিয়ে ঢুকবে বা কোন পক্ষ জিতছে হারছে অনেক কিছুর উপর নির্ভর করে সেখানে অশান্তির সম্ভাবনা থাকে এবং সেই জন্য বেশ কিছু সংখ্যক পুলিশকে সেখানে মোতায়েন করতে হয়। এখন এই যে রামনবমীর মতো যে কোনো অনুষ্ঠান, সেটা অন্য কোনো কারণেও হতে পারত, সেখানেও যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করতে হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। তো পুলিশের সংখ্যা তো সীমিত, আচ্ছা, আমাদের রাজ্যে সব জায়গাতেই সীমিত। তো আমাদের রাজ্যে যে প্রথমত পদের সংখ্যা কম, যে পদগুলো আছে সেগুলো সব এখন পূরণ হয় না, অনেক শূন্য পড়ে আছে, ফলে সংখ্যাটা অনেক কম। তো এই অবস্থায় আমি গণমাধ্যমে যেগুলো দেখেছি যে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছিল যে রামনবমীতে যে লোক তাদের নিয়োজিত করতে হবে, তারপর এই ম্যাচ চালানোর জন্য যে সুরক্ষার দায়িত্বে যত পুলিশকে নিয়োগ করা দরকার সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তো এই অবস্থায় এটা হতে পারত যে ম্যাচের দিনটা সেই দিন না রেখে অন্য জায়গায় হতে পারত। এখন যারা কর্তৃপক্ষ তারা মনে করেছেন তাহলে যে এই জায়গায় যখন করা যাচ্ছে না, তারিখটা পরিবর্তন না করে তারা খেলার যেখানে অনুষ্ঠিত হবে সেই ভেন্যুটা পরিবর্তন করেছেন। এখন সেটার পেছনে আর কি কারণ ছিল সেটা একমাত্র যারা করেছেন তারা বলতে পারবেন। স্যার, বলছি যে আপনি কথায় কথায় বললেন যে অনেক শূন্য পদ পড়ে রয়েছে আমাদের এখনও পুলিশ নিয়োগে। সেটা কি সময়ের সঙ্গে নিয়োগ করা হয়নি, নাকি পুলিশ মন্ত্রীর কোথাও গিয়ে গাফিলতি বা রাজ্য সরকারের কোথাও গিয়ে গাফিলতি এই সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না, কারণ পুলিশে ট্রেনিং রিজার্ভ বলে কিছু পদ আছে, যে যাদের কত পদ শূন্য হতে যাচ্ছে। যে কিছু লোক তো বিভিন্ন কারণে মারা যান, কিছু লোক চাকরি ছেড়ে দেন এবং কিছু লোক নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার ফলে সুপারঅ্যানুয়েট করেন, রিটায়ার করা যাকে সাধারণত বলা হয়। তো এর ফলে আগামী 6 মাসে বা আগামী 1 বছরে কত পদ শূন্য হতে পারে সেটা হিসেব করা হয় এবং সেইভাবে ট্রেনিং রিজার্ভ রাখা হয়। যে লোকদের নিয়োগ করা হলো, তাদের ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং রিজার্ভ হিসাবে রাখা হলো, যে যখনই শূন্য পদের সৃষ্টি হবে তখন সে পদগুলো পূরণ করা হবে। অতএব যে ব্যবস্থা আছে সেটা যদি করা হতো তাহলে শূন্য পদগুলো তো শূন্য থাকতো না, পূরণ হয়ে যেত। তো পূরণ যেহেতু করা হয়নি, তার মানে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। খরচ কমানোর জন্য হতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন, মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী, এবং সেখানে এই যে এতটা সময় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকছেন না, টাস্ক ফোর্স গঠন করে দিয়ে গেছেন উনি। তো আমি বলছি যে এই যে পশ্চিমবঙ্গ চালানোর ক্ষেত্রে বা একটা রাজ্য চালানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে সময়টা বা পুলিশ মন্ত্রী স্যার যে সময়টা থাকছে না, তাতে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে? কারণ সেখানে ডিজিপি রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, সিপি মনোজ ভার্মার মতো মানুষদের হাতে দায়িত্ব রয়েছে রাজ্যে। এর আগেও তো মুখ্যমন্ত্রী এ রাজ্যে ছিলেন। তো যখন তারা কোনো কাজের জন্যে বা নিজেদের প্রয়োজনে রাজ্য ছেড়ে অন্য কোথাও যেতেন, তখন তারপরে যিনি বরিষ্ঠতম মন্ত্রী থাকতেন তার হাতে দায়িত্ব দিয়ে যাওয়া হতো, সেটাই আমরা জানি এবং সেটা খুবই স্বাভাবিক।
কিন্তু যে কোনো কারণে এর আগেও একবার দেখেছি যে এরকম হয়নি, এবারও আপনারা যেটা বলছেন যে সেরকম হয়নি। সেটা হতে পারে যে যিনি মুখ্যমন্ত্রী তিনি যাদেরকে মন্ত্রিসভায় রেখেছেন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তার চালাতে পারেন এরকম কোনো যোগ্য লোককে তিনি মন্ত্রিসভায় রাখেননি, একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যাদেরকে তিনি রেখেছেন তাদের কাউকে তিনি বিশ্বাস করেন না, যে তার অবর্তমানে কারোকে যদি দায়িত্ব দিয়ে যায় তাহলে তিনি যা করবেন সেটা তার মনোমতো হবে কি না এ ব্যাপারে তার মনে আশঙ্কা আছে। এর বাইরে তো আমি অন্য কোনো কারণ দেখতে পারি না। স্যার, আমরা কিন্তু নানান সময় পূর্ণ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বাদেও একজনের দাবি তুলেছিলাম, তাহলে কি এই পরিস্থিতিগুলো আমাদের মানে কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের রাজ্যে পূর্ণ পুলিশ মন্ত্রী একজন খুব প্রয়োজন রয়েছে বলে? শুধু পুলিশ মন্ত্রী না, যে কোনো লোকের কাজ করার ক্ষমতার একটা সীমাবদ্ধ থাকে। তিনি যতই কাজ পাগল হন আর যতই সবল হন, একটা সীমার পরে তার পক্ষে কাজ করা সম্ভব হয় না। তো আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তার কাছে যে বিভাগগুলো আছে একটু আপনারা খেয়াল করে দেখুন। স্বরাষ্ট্র বিভাগ আছে, স্বরাষ্ট্র পুলিশ বিভাগ আছে, কর্মীবর্গ বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ আছে, ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ আছে, তারপরে এই যে সংখ্যালঘু বিভাগ আছে। আচ্ছা, তো এতগুলো বিভাগ, এই আপনি যদি স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগ বলেন বা ভূমি বা ভূমি রাজস্ব বিভাগ বলেন বা যে কোনো বিভাগ যেগুলো তার কাছে আছে, ধরেন যে কর্মীবর্গ বিভাগ বা স্বরাষ্ট্র পুলিশ বিভাগ, যে কোনো একজনের পক্ষে এই একটা বিভাগ খুব ভালোভাবে দেখায় শক্ত। তো তিনি এতগুলো বিভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, মানে যেখানে যেখানে পয়সা আদায় করার সম্ভাবনা আছে সবগুলোই তার কাছে রেখেছেন, যাতে তার তুলতে কাটমানি তুলতে কোনো রকম অসুবিধা না হয়। তার বা তার পরিবারের লোকজনদের যে বেআইনিভাবে জমি দখল করে নিয়ে সেখানে বাড়ি করতে বা জোর করে কিনে নিয়ে সেখানে বাড়ি করতে অসুবিধা না হয়। এবং দলের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বললেন তখন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করলেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তো লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কোথাও দেখিনি, তাহলে কি অন্য আরও অনেক সঙ্গে ওনার সঙ্গে ছিলেন তাদের কেন এই দায়িত্ব না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তো অনেক পুরনো মানুষ সেটার কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম কেন উল্লেখ করলো বলে মনে হয়? আবার সংগঠনে ফেরাতে চাইছেন? দেখুন, এই কথা যত কম বলেন তত ভালো। আপনারা ওনার মুখে শোনেননি যে যখন 2 বছর বয়স ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে তিনি মিছিল করতেন, স্লোগান দিতেন। তো 2 বছরের একটা ছেলে কী অবস্থায় থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তো আপনি জানি, আমরা ছিলাম, আমাদের পরিবারের ছেলে মেয়ে আছে। তো এরকম কথা যিনি বলতে পারেন তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। স্যার, আপনাকে একদম শেষ প্রশ্ন করব। আপনার দীর্ঘদিনের কর্মজীবন, বর্তমানে যে কোনো উৎসবকে কেন্দ্র করে যে তৎপরতা দেখানো হয়, আমরা যদি রামনবমীর ক্ষেত্রেই দেখি, আপনি যখন চাকরি করেছেন তখন কি এই উৎসব নিয়ে, ধর্মীয় উৎসব নিয়ে কার্যত এত তৎপরতা দেখানো হয়েছিল যে হিন্দু মুসলিমের যুদ্ধ হয়ে যাবে বা এই পক্ষ ওই পক্ষকে মারতে আসবে বলে আগে থেকে প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে? এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরকে সারাদিন খেয়ে দিয়ে আপনি কি ইফতার করতে যেতে দেখেছেন কি? তাদেরকে বলতে শুনেছেন যে আমি রোজায় যাই, ইফতার করি, বা আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, এসব বলতে শুনেছেন? তো স্বাভাবিকভাবে তাদের তো এত সমস্যা হওয়ার কথা ছিল না। আপনি যখনই ধর্মীয় উৎসবগুলোকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে যাবেন তখন আপনার বিরোধী পক্ষে যারা আছে তারা তো সেটা করবেন।
এবং এখন এটা করার ফলে এমন হয়ে গিয়েছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান রাজনীতির প্রাঙ্গণ হয়ে গেছে। মানে এই যে সম্প্রতি আপনারা ফুরফুরাই যেটা দেখলেন, তো সেখানে ধর্ম তো কোথাও ছিল না। ধর্ম থাকলে যারা আল্লাহতে বিশ্বাস করেন, যারা রোজা রাখায় বিশ্বাস করেন, তারপরে যারা রোজা রাখেন সংযম পালনের জন্য, তারা তো রোজা খুলতে যান। মমতা ব্যানার্জি আল্লাহ বিশ্বাস করেন, তিনি তো বলেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তো ব্রাহ্মণ পরিবারের লোকেরা আল্লাহতে বিশ্বাস করে আমার জানা নেই, যদি আপনারা জেনে নিয়ে জানাতে পারেন তাহলে সেটা আমার কাছে নতুন জ্ঞান হবে। তো তিনি আল্লাহতে বিশ্বাস করেন না, তিনি রোজা রাখার যে নিয়ম সেটাতে বিশ্বাস করেন না, তিনি রোজা রাখেন না, সারাদিন খাওয়া দাওয়া করেন, তারপরে রোজা না রেখে রোজা খুলতে চলে যান। তো এই রকম কেন করছেন? যে তাতে ভোটেতে সুবিধা হবে বলে। তো তিনি তার ভোটের সুবিধা করতে চাইলে অন্য লোকেরা তাদের ভোটের সুবিধা করতে চাইবেন না। এবং সেই জন্যেই এই রামনবমী বা অন্য যে উৎসবগুলো হচ্ছে সেখানে এত অশান্তি হচ্ছে এবং এত বেশি পুলিশ নিয়োগ করতে হচ্ছে। যদি ধর্মের স্বার্থে এই উৎসবগুলোকে, এই ইফতারকে ব্যবহার করা না হতো, এই রামনবমীকে ব্যবহার করা না হতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। আমাদের আগেও তো ধর্ম ছিল, ধর্মীয় উৎসব পালন করা হতো, তখন তো এত ঝুট ঝামেলা হতো না। কারণ ধর্ম পালনের জন্য তারা জমায়েত করতো, সেই জমায়েত নিয়ন্ত্রণ করার জন্য কিছু পুলিশ নিয়োগ করতে হতো শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়। কিন্তু এখন রাজনীতি করা হচ্ছে ধর্ম নিয়ে, ফলে অনেক বেশি পুলিশ লাগছে।